কারণ আমি হচ্ছি সেদিনকে ওর নামটা সৃজা বলেই সেভ করো, একদম ফালতু ইয়ে করো না। 17, 21 ডাজন্ট ম্যাটার, সবাই ভাই ঠকে শেখে, গ্রুপে করা হয়। আমি ওকে ইন্ডিভিজুয়ালি হ্যাঁ সরি এটা পেট নিয়ে হচ্ছে আর ভর্তি ট্যাটু করবে। So hi Munchkins and hi, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So much anticipated, much awaited vlog নিয়ে আমরা চলে এসেছি, আমাদের লাভ স্টোরি vlog. Honestly speaking, লাভ স্টোরি vlogটা দিতে দেরি হয়ে গেছে cause it takes time যে এরকম দুজনে মিলে বসে সিট ডাউন একটা ভিডিও করা, সবার দুজনের একসাথে টাইম হয় না, তারপরে ভিডিওটা করতে অনেকটা টাইম লাগবে, so it was not happening anyway. And love story is a very personal, private part of your life, so to share it on a public forum like this, you need to be mentally prepared as well, because আমাদের love story তো অনেক tragedy, অনেক কিছু আছে, so whatever, let's quickly get started because love story টা একটু বড়, so let's quickly start that. So it all started in 2019. আমি 2019 এ টেকনো ইন্ডিয়া জয়েন করি as a BBA student and I was in first year back then, and তুমি তখন ছিলে হচ্ছে থার্ড ইয়ার সিনিয়র। আমাদের দুজনের ডিপার্টমেন্ট ছিল BBA, সো আমাদের কলেজের কি হয়েছিল, আমরা দুজনেই টেকনো স্টুডেন্ট, সো আমাদের ইন্ডাকশন একটা হয়েছিল, ওরিয়েন্টেশন হয়েছিল, ইন্ডাকশন হয়েছিল, ওরিয়েন্টেশনও হয়েছিল। ওরিয়েন্টেশনের দিন বেসিক্যালি মানে সবকিছু বুঝিয়েছিল, একটা পেপার মতন দিয়েছিল যেখানে ARC মেম্বারদের নাম ছিল। ARC মানে কি, অ্যান্টি র্যাগিং কমিউনিটি, যেখানে ও তখন ছিল অ্যাজ অ্যান ARC মেম্বার। সুরেশ ছিল, তোমরা তো সুরেশকে অনেক সময় ব্লগে দেখেছো, আদিত্য বিক্রম মহাতা ছিল, এরা সব ARC মেম্বার ছিল। এদের সব একটা পেপারের মধ্যে নাম্বার দিয়ে দিয়েছিল। বেসিক্যালি দেখো এগুলো সব কি বলবো ট্যাকটিক্স, সিনিয়ররা নিজেদের নাম্বার জুনিয়রদের দিচ্ছে। ওরা অ্যান্টি র্যাগিং কমিউনিটির মেম্বার হয়ে ওরাই র্যাগিং করতো। র্যাগিং না, ওটাকে আমরা বলতাম, আমি ওটা কামিং টু দ্যাট লেটার, কোনো ইন্ট্রোডাকশন। সো আমাদের ওরিয়েন্টেশনের দিন, তো কলেজ একটু ব্রিফিং দিল কি হবে, 3 বছরের কোর্স ছিল যেটা তখন। সেদিন জুনিয়রদের সাথে, ফার্স্ট ইয়ার জুনিয়রদের সাথে একমাত্র থার্ড ইয়ার সিনিয়ররা যারা ARC মেম্বার পার্টিকুলারলি তারাই প্রেজেন্ট, এন্ড থার্ড ইয়ারের। সো ওরিয়েন্টেশনের দিন আমি ওকে দেখিনি, হোপফুলি ও আমাকে দেখেনি। আমি ওর হাতের ট্যাটুটা জাস্ট দেখেছিলাম যে অনেক স্টুডেন্ট, টেকনো ইজ আ হিউজ ক্যাম্পাস, ইভিনিং শিফট মর্নিং শিফট দুটোরই স্টুডেন্ট ছিল, ইউনিভার্সিটি কলেজ দুটোরই। আমি শুধু ট্যাটুটা দেখেছিলাম। আমি দেখেছিলাম যে কেউ একজন হাঁটছে চলছে, একটা ব্যান্ড ট্যাটু, এখন তো ওটা মোটা করে ফেলেছে, তখন জাস্ট একটা সরু ব্যান্ড ছিল। And আমি একটা মানুষ who is very fascinated towards tattoo, মানে একটু রাফ এন্ড নিজেই আর করতে দেয় না, ওরকম না। ও তো হাতে ট্যাটু, এত বড় একটা ট্যাটু ওর, আমার আবার 2 পিঠ ভরা ট্যাটু কেমন একটা মানে হয় না, কিরকম একটা লাগে। আমি বলছিলাম বাবা এই ইয়ারে একটাই ট্যাটু আছে, কারণ সেই সময় আমি কোনো সিনিয়রকে দেখিনি যাদের হাতে ট্যাটু আছে। তো ওরিয়েন্টেশন তো ওখানেই খতম। আমাদের প্যাকেট দিয়ে KFC এর একটা করে বার্গার দিয়ে ভাগিয়ে দিল। দেওয়ার পরে ওরিয়েন্টেশনের 3 দিন পরে আমাদের ইন্ডাকশন হয়। ইন্ডাকশনের দিন বেসিক্যালি কি হয়, ইন্ডাকশন মানে একটা সেমিনার টাইপ, হ্যাঁ, গ্রুপ করে ইন্ডাকশনে বেসিক্যালি আমাদের সবার নাম নেওয়া হলো, সেকশন বলা হলো, এন্ড তারপরে গ্রুপ করে বলা হলো যে থার্ড ইয়ার সিনিয়র ARC মেম্বাররা ইন্ট্রো নেবে। ব্যাস, শুনেই হয়ে গেছে ইন্ট্রো, কারণ ইন্ট্রো মানেই টেকনোতে র্যাগিং। ইন্ট্রো মানে যে তোমার নাম জেনে ছেড়ে, ইন্ট্রো মানে মোটেও র্যাগিং নয়। ইন্ট্রো মানে হচ্ছে তোমার নাম কি আছে, তুমি কোথা থেকে এসেছো, তোমার হবিস কি আছে। তুমি হবিস যদি রান্না বলো, দেন দে উইল আস্ক ইউ যে কি করে রান্নাটা করবে, টেল দ্য রেসিপি অন দ্যাট। আমরা জানতেই পারি মানে কি আছে তাতে। যদি কেউ বলে মাই হবি ইজ রাইডিং আ বাইক, পোডিয়ামে বাইক চালিয়ে দেখো, এটা র্যাগিং নয়। দেখো সবকিছু একটা ব্যাপার আছে, ঠিক আছে। তারা নতুন কলেজে আসছে, রিলেশন যাতে মেইনটেইন আমরা করতে পারি, হেলদি রিলেশন, তো সেই জন্য র্যাগিং মানে কি ভাই, তোকে এটা করতেই হবে। আমি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট, ছেড়ে দাও। সো আমরা সবাই যারা আমরা ফ্রেন্ডস হই লেটার, এন্ড আমরা ডে 1 থেকে সবাই ফ্রেন্ডস ছিলাম, যারা আমরা মানে লাস্ট ডে অবধি স্টিক অন করেছি, এখনো যারা আরো মানে লাইক ইন্টিগ্রাল পার্ট অফ মাই লাইফ, দে আর মাই ফ্রেন্ডস ইন টেকনো সিন্স ডে 1. সো মেডা, উপাসনা, আমি, স্নেহা, মৌমিতা, we were all prepared, আমরা সবাই এক গ্রুপে যাব। মৌমিতা আলাদা গ্রুপে পড়লো, মৌমিতার ইন্ট্রো আগে হলো, কিন্তু আমার, উপাসনার আর স্নেহার আমরা একসাথে যাব। সো আমরা একসাথে গেছি, গিয়ে আমি ভীষণ নার্ভাস একটা মানুষ, তো আমি উপাসনাকে বলি যে উপাসনা তুই আর আমি একসাথে বসবো। সো উপাসনার আমি একটা বেঞ্চে বসে, আমাদের আগের বেঞ্চে বসে স্নেহা,
তারপরে আমাদের টেকনোতে নিয়ম ছিল যে ফার্স্ট ইয়ার আর নট অ্যালাউড টু ওয়্যার জিন্স, ক্রপ টপ, নর্মাল টপ, কিচ্ছু না। ইউ হ্যাভ টু, মানে যতদিন না ফ্রেশার্স হচ্ছে, ইউ হ্যাভ টু ওয়্যার কুর্তি। তাও স্লিভলেস নয়, এই 3/4 হাতা কুর্তি, নো মেকআপ, চুল বেঁধে আসতে, অনেক অনেক কিছু ছিল। নো মেকআপ ফেকআপ ছিল না, এইসব না, নো মেকআপ ছিল। তখন যাওয়ার পরে আই ওয়াজ ভেরি নার্ভাস। তো সেই দিন এবার পেছনে ও বসা ছিল সুরেশ, মানে লাইক ও যে বেঞ্চে বসে আছে তার পেছনের বেঞ্চটাতেই আমি ছিলাম। হ্যাঁ, ও বসা ছিল, সুরেশ বসা ছিল একদম পেছনে না, ইমিডিয়েট পেছনে না, আমাদের পেছনে একটা স্টুডেন্ট ছিল, তার পেছনে ওরা ছিল। হ্যাঁ, এক এক করে সবার ইন্ট্রো হচ্ছে, দেন কামস মাই টার্ন, আমাকে ডাকা হয়। আই ওয়াজ প্রিটি নার্ভাস। তো আমি তো কাঁপতে 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 লিটারালি স্টেজ অবধি যাই। দেন না, এর একটা রহস্য আছে, মানে এটা এখনো ডিসক্লোজ করা হয়নি। সামনে যারা পোডিয়ামের উপরে যারা ছিল, যারা ইন্ট্রো আর কি নিচ্ছিল, তো আমার পাশে যে ব্যক্তি ছিল, মানে আমার বন্ধু, সেই মানে দেখিয়েছিল কি এই মেয়েটাকে ডাক, এই মেয়েটাকে ডাক, মানে পেছন থেকে জাস্ট সামনে বলা হয়েছে আর সেটাই করা হয়েছে। মোদ্দা কথা ইন্ট্রোডাকশন মানে ওখানে সবকটা জুনিয়রের মেয়েদের নামটা জানলো। নাম তো চাইছি না, হ্যাঁ নামটা জানলো। হ্যাঁ, দুটোর মধ্যে আলাদা হয়। তো যাই হোক, গেটিং ব্যাক টু দ্য পয়েন্ট, তো ডাকা হয়। যাওয়ার পরে আদিত্য বিক্রম মহাতা ছিল সামনে, ওরা পেছনে ছিল। আমি এতটাই নার্ভাস ছিলাম যে আমি ইভেন কি দেখতেও পাইনি যে ও পেছনে ছিল, আমি তখনও অবধি ওকে দেখিনি। তো আমি ফার্স্ট ওকে জিজ্ঞেস করবো, আগে বলো না কেন চোখ নেই আগে ফার্স্ট না, আমি খুব নার্ভাস ছিলাম। আমি আগে বলো ফার্স্ট ডে আমি কি, সেদিন কি কালারের আউটফিট, কুর্তি পরা ছিলাম? নেভি ব্লু। नेवी ब्लू, येलो तो मौत को छू के टक से वापस आ सकता हूँ। येलो राइट। येलो না তো প্রথম দিন না, সেকেন্ড দিন নেভি ব্লু পরা ছিল, যেদিনকে ও রিহার্সাল ছিল সেটা পরে আসছি। ইন্ট্রোডাকশন দিতে যাই। সো আমি খুব নার্ভাস ছিলাম। ওরা যারা স্টেজে ছিল, পোডিয়ামে ছিল যে কজন সিনিয়র, তারাও বুঝতে পেরে যায় যে আই ওয়াজ প্রিটি নার্ভাস। সো সেখানে আমাকে বলে যে उतना डरने का कोई बात नहीं है, ठीक से कर लो, कुछ नहीं होगा। তখন আমি বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া। তখন আমি বলেছিলাম ভাইয়া মত বুলাও, ভাইয়া মত বুলাও। তো তারপরে যখন ইন্ট্রো হয়ে যায়, নাম বলি, কোথা থেকে এসেছি, কোথা থেকে নিজের 12 কমপ্লিট করেছি, হবি বলি, বলার পরে বেরিয়ে আসি। তখন আদিত্য বিক্রম মহাতা কুকিং, প্ল্যানিং প্লটিং ছিল, রিডিং বলবো না, বই যদি পড়তে বলে বাপ, মানে আমার কোনোদিন এই স্বভাবটা নেই যে স্টোরি বুক পড়বো, তো আমি তো বলতেই পারবো না, একটা বলার দরকার, বলে দিলে হয়ে গেল। আমার যতদূর মনে আছে ওকে মনে জিজ্ঞেস করা হয়েছিল যে রান্নার কোনো রেসিপি বলতে। না না না, সেটা সেই দিন বলা হয়নি, পরে ওদের ইন্ট্রোডাকশন সেশন চলেছে পুরো 1.5-2 মাস ধরে। আমি যখন বেরোচ্ছি, মানে ওখান থেকে পোডিয়াম থেকে নেমে আবার বেঞ্চে আসছি, তখন আদিত্য বিক্রম মহাতা বললো খুবসুরত লড়কিও কা কি হবি হামেশা কুকিং ই হতা है। তো ও তো মানে তখন থেকে একটুখানি ও মাই গড দ্যাট কাইন্ড অফ সিন। ওখান থেকে আসার পরে, আমরা বেঞ্চে আসার পরে আমাদের সবাইকে বলা হয় যে ডান্স, ফ্যাশন শো, সাথে সিঙ্গিং ছিল, কোনটাতে নাম দিতে চাও? উপাসনা ওয়াজ ট্রুলি ইনটু ডান্স। সো ওর জোর জারিতে স্নেহাও তখন বলে চল 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 নাম দিই, ওদের জোর জারিতে তখন আমরা নাম দিই। তখন টেকনোর যে মানে বিবিএর যে ডান্স গ্রুপটা ছিল, সেটা ছিল ডিপার্টমেন্টাল ডান্স গ্রুপটা ছিল, সেটা ছিল ফালগিউরাস। সো আমরা সেখানে নাম দিয়ে দেন উই ওয়েন্ট ব্যাক টু আওয়ার হোম। ওখান থেকে আমরা নাম্বার দিয়ে আসি। তারপরে ওরা হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ ক্রিয়েট করে, এন্ড ইভেন্চুয়ালি আমাদের ফালগিউরাস ডান্স গ্রুপ ক্যাপ্টেন ছিল ও, মানে অসাধারণ ক্যাপ্টেন এন্ড অসাধারণ ডান্সার গ্রুপ। তো তারপরে হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে ওরা, আমি দেখলাম বাড়ি এসে যে আমরা একটা গ্রুপে মানে হঠাৎ করে অ্যাড হয়ে গেছি। ও মোস্ট প্রবাবলি আমার নামটা সেভ করেছিল শ্রীজা বলে। ও শ্রিয়া শুনতে পাইনি না বুঝতে পারিনি, শ্রীজা বলে সেভ করেছিল। তারপরে একদিন আমরা যাই হচ্ছে রিহার্সালে। এই ইন্ডাকশনের পরে যেদিন ফার্স্ট আমাদের কলেজ খোলে, সেদিনই আমাদের কলেজের পরে ছিল রিহার্সাল, যেদিন আমি নেভি ব্লু কালারের কুর্তি পরে গেছিলাম। তো সেদিন আমি ওকে দেখি, ও একটা বটল গ্রিন কালারের শার্ট পরেছিল, টি শার্ট পরে এসেছিল, মাথায় একটা ক্যাপ পরেছিল উল্টো করে। তো এসছে, আসার পরে আমাদেরকে ব্রিফিং দিল, ওয়েস্টার্ন বা ইস্টার্ন যে কোনোটাতে ঢুকতে পারে। আমার ভারতনাট্যম, কত্থক এগুলোই ছিল জনা ওয়েন আই ইউজ টু ডান্স। আমি ক্লাস 10-এর বোর্ডের জন্য ছেড়ে দিই ডান্স। সো আমি ইস্টার্ন গ্রুপে যাই। তো তারপরে আমার ওর সাথে সেরকম কোনো কথা হয়নি অ্যাজ সাচ। আমরা ঠিক আছে, বাকি আরেকজন সুপার সিনিয়র এলো, সুপার সিনিয়র আসার পরে একটু কথাবার্তা হলো। সেই সুপার সিনিয়রের আবার আমাকে পছন্দ হয়েছিল, সে আবার ওদেরই ডান্স গ্রুপের একটা মেম্বার আশাদিকে টেক্সট করেছিল, ওই ওরকম একটা, সে রোদ যাই হবে। তো তখন ওর লাইকিংস ছিল, এটা আমি সব পরে জানতে পেরেছি যে তখন আশাদি বলেছিল আচ্ছা এটা তো দেবও পছন্দ করেছে। তো গেল সেই দিন, এই অবধি গেল। এবার বাড়িতে এসে না আমরা ভাবছি যে রিহার্সালে যদি যেতে যাই, আমাদের টেকনো শিফট ছিল 8টা,
8:40 8:40 থেকে রিহার্সাল সেরে বাড়িতে আস্তে আস্তে 6:30 বেজে আছে, শরীর দিচ্ছিল না। সো আমরা সবাই মিলিত ডিসিশন নিই যে সবাই গ্রুপ লিফট করব। আমি, উপাসনা, মৌমিতা, স্নেহা 4 জনে ওকে 4টে টেক্সট করি ইনবক্সে। 3 জনের টেক্সট ইনবক্সে না, গ্রুপে করা হয়। আমি ওকে ইন্ডিভিজুয়ালি হ্যাঁ সরি তো আমি দেখছি, আমি ট্যালি করলাম, সবাইকে জিজ্ঞেস করলাম, কাউকে ও টেক্সট করেনি। ও আমাকে এত বড় একটা প্যারাগ্রাফ পাঠিয়েছিল। আমি আসলে লিখতে ভালোবাসতাম তো তো যে ছাড়িস না, এই সেই তখনই আমি বুঝেছি ডাল মে কুচ কালা হে, তো কিছু একটা গন্ডগোল আছে, সব বুঝে গেছে না কিছু একটা গন্ডগোল আছে। তারপরে আমি ভাবলাম যে ফাইন, ঠিক আছে, দেখা যাক কি গন্ডগোল। তারপরে আমরা কলেজে একদিন গেট 6 এর বাইরে, আমাদের টেকনোর গেট 6 গেট 2 অনেকগুলো গেট ছিল, তো গেট 6 এর বাইরে একদিন আমরা বসে আছি, দাঁড়িয়ে আছি রাদার। তো সুরেশ আর ও বসেছিল, ও নিজের কাজে ব্যস্ত ছিল। তখন ও আবার সুরেশকে বললো ওদেরকে বল আমাদের পাশে এসে বসতে। সো আমার সাথে কথা বলেনি, ও বসা, সুরেশ বসা, তারপরে আমি বসা, তারপরে বসা ছিল মোস্ট প্রবাবলি মৌমিতা। আমি কথা বলিনি কেন, এখানে কোনো মানে ইগো ফিগোর ব্যাপার নয়। ইগো কি ব্যাপার, ও তো পছন্দ করে বসে আছে, ইগোর কি লজ্জা পেয়েছিল? হচ্ছে যে না, লজ্জা ফজ্জা না। দেখো আমি লাইক কি বলবো, মানে আমি বলিনি, তার কারণ হচ্ছে কিরম ভাবে রিয়াক্ট করবে বা কি ভাববে। তাই জন্য যেহেতু আমার সাথে যে ছিল সে ওদের সাথে খুব বেশি মারতো, কথা বলতো, তো আমি সেই জন্য বলেছিলাম যে ওরা ওখানে কেন বসে আছে, ওদের এখানে এসে বসতে বল। তো তারপরে একদিন এরকম হলো, টেক্সট করলো, কিছু তো আমার একটা সন্দেহ হলো যে কিছু তো একটা লাইকিংস আছে। আরো সিনিয়র আমি লিখেছিলাম, দেখ যে এরকম এত লেট হবে না, এরকম মনে হচ্ছে আমরা কলেজ আওয়ার্সের মধ্যেই করব না, প্রপোজের ব্যাপার নয়, বাট লিখেছিল। তো আমার মনে হয়েছিল কাউকে যখন লেখেনি কিছুটা একটা ব্যাপার আছে। বাকি সিনিয়ররাও তখন আমাকে বলা শুরু করলো যে সামথিং ইজ কুকিং। সো যাই হোক, ঠিক আছে, ফাইন। তখন একটা গান খুব হিট হয়েছিল, সেটা হচ্ছে বেখেয়ালি। আর ওর কলার টিউনে ছিল বেখেয়ালি। আমার কলার টিউনে ছিল বেখেয়ালি। আমরা রিহার্সালে যখন থাকতাম একসাথে, আমাদের ফ্রি টাইমে আমরা বেখেয়ালি করতাম। তখন না সদ্য কবির সিং রিলিজ করেছে, সবার মনের মধ্যে একটা চলছে। আমাকে একদম টন্ট করতো এবং ওকেও টন্ট করতো ওই বেখেয়ালি। না, আমাকে কেউ টন্ট করতো না বেখেয়ালি নিয়ে। আমার মাথায় আমি তখন কবির সিং এর একটা জনার তোর ঘুরছে যে আচ্ছা যা কলেজে গেছি, নিউ ফেজ নিউ লাইফ, কবির প্রীতি। তো তারপরে আমার মনে এরকম একটা সন্দেহ জাগার পরে ও একদিন হোয়াটসঅ্যাপে কিছু একটা পোস্ট দিয়েছিল, স্ট্যাটাস দিয়েছিল, কিছু একটা অ্যান্সার, ওই যে যেরকম হয় না ফার্স্টে এটা খুললো তাহলে চোখ খুলে কি দেখলো ঘুম থেকে ওঠার পর, মানে একটা টাইপের ওই কিছু একটা কুইজ, হ্যাঁ কোয়েশ্চেনের টাইপ। তো আমি ওকে একটা রিপ্লাই দিই, তো ও সেখানে একটা রিপ্লাই দেয়। ফার্স্ট সেদিনকে ওর নামটা সৃজা বলেই সেভ করা। তো আমি ওকে একটা রিপ্লাই দিই, সেখান থেকে স্ট্যাটাসের রিপ্লাই দিই, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে কথা শুরু। ও তার আগে আমাকে টেক্সট করেছিল অ্যাজ আ গ্রুপের ক্যাপ্টেন। তো ওইখানে আমি বলছিলাম ওকে বলে শেষ, ওখানে আমাদের আর কোনো কথা বাড়েনি। তারপরে বেশ 5-6 দিন পরে আমি এরকম রিপ্লাই দিই, রিপ্লাই দেওয়ার পরে কথা একটা শুরু হয়। আমি কোনো স্টোরি দিলে ও টেক্সট করতো, রিপ্লাই করতো, এই সেই হলো। একদিন আমাদের কলেজের নিচেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের একটা ব্রাঞ্চ ছিল, যাতে পেমেন্টেরই। তো আমরা বেরিয়ে যাচ্ছি, সুরেশ দৌড়াতে, সুরেশ তো তখন আরো মোটা ছিল, এখনো মোটা আছে, দৌড়াতে এলো, এসে বলছে কি আমার একটা বন্ধু না, ঠিক এরকম আমার একটা বন্ধু না তোকে পছন্দ করে, তুই তোর কি উত্তর? আমি বলছি যে বন্ধু পছন্দ করে তাকে এসে বলতে বলো, তুমি বলছো কেন, তোমার থরি আমাকে পছন্দ? তো আমি এটা বলে চলেছি, আমি প্রথম থেকে খুব স্ট্রেট ফরওয়ার্ড। মানে একটা ছোট্ট ব্যাক স্টোরি দিয়ে দিই। আমি রিলেশনশিপে যাওয়ার জন্য তখন প্রিপেয়ার ছিলাম না, যদিও বা এই টপিকে আমি কোনো কথা বলতে চাই না, বিকজ আই এম হ্যাপি ইন মাই প্রেজেন্ট লাইফ এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু রিরিড মাই চ্যাপ্টার্স এন্ড আই ডোন্ট ওয়ান্ট টু রিরিড মাই পাস্ট। So I had a past back in 2019. So I had a past relationship, যেটা কলেজে যাওয়ার পরে ব্রেকআপ হয়। অ্যান্ড ব্রেকআপের অনেক রিজন ছিল, সেগুলো বলে লাভ নেই। বড় রিজন ছিল যে স্পেকুলেট করা হয়েছিল, যে আমার পাস্ট ছিল সে স্পেকুলেট করেছিল যে আমি আর ওর রিলেশনশিপে। ডু ইউ ওয়ান্ট টু ক্ল্যারিফাই দ্যাট? বাট honestly speaking, even after dating each other for 5 years, সেই মোমেন্টে যখন স্পেকুলেশনটা পুরো উঠেছিল, we were not even in a relationship. সো অনেক কিছু হয়, এমন নয় যে জাস্ট একটা কথা, জাস্ট একটা কিছু, অনেক অ্যাকিউজেশনস আমাকে দেওয়া হয়, অনেক ভাবে ক্যারেক্টার অ্যাসাসিনেট করা হয়, everything which you don't expect from your boyfriend which you have been dating, whatever, high school time থেকে। তো ইট হ্যাপেন্ড এন্ড আই ওয়াজ নট রেডি ফর আ রিলেশনশিপ, কজ আমার ছেলেদের উপর থেকে ভরসা উঠে গেছিল। এন্ড আমার কাছে ছিল এই সিনিয়র আমার পেছনে পড়েছে ফ্রেশার্স অব্দি, ফ্রেশার্সে একসাথে হাত ধরে ঘুরবে, কজ টেকনোর ফ্রেশার ইজ ভেরি মশহুর। সো হাত ধরে ঘুরবে এন্ড দেন ইটস অল ওভার। কলেজে আফওয়াটা রটেছিল, কজ ও আমাকে পছন্দ করতো, আমি
ও আমাকে কোনোদিন এসে আই লাভ ইউ কিচ্ছু বলেনি। তো আমি একটা ছেলেকে কি গিয়ে ফাট করে একটা থাপ্পড় মেরে বলবো why did you dare to like me? I can't say this, right? People can have feelings for you and you can't control feelings. Who the hell am I যে আমি বলবো ওকে গিয়ে ফিলিংস নেই সেটা তুমি পরিষ্কার করে দাও। হ্যাঁ আর ফাইন। আমি এই ধরনের ছেলেও না যে ও যদি আমাকে নাও বলতো আমি তাও ওর পেছনে লেগে 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 ওকে ডিস্টার্ব করে যেতাম। আমি ক্লিয়ার করে দিয়েছিলাম ডে ওয়ান থেকেই যে তোমার কাউকে পছন্দ নাই হতে পারে, তো তোমার সেটা রেসপেক্ট করা হ্যাঁ উচিত। উই ওয়ার রেসপেক্টফুল টুয়ার্ডস ইচ আদার এন্ড তো যাই হোক আমি ওকে সেই টাইমে একটা কথা বলেছিলাম, মানে দেখো লেগে থাকিনি পেছনে, বাট একটা কথাই আমি বলেছিলাম ইউ নেভার নো যে ইন ফিউচার কি হতে পারে। বাট আই ওয়াজ সত্যি কথা বলতে গেলে আই ওয়াজ নট রেডি এন্ড আই ওয়াজ ওপেন টু হিম যে আই এম নট রেডি ফর এ রিলেশনশিপ। সো এটাও ক্লিয়ার করে দিয়েছি হ্যাঁ ডে ওয়ান থেকেই যে তো ইট ওয়ার্কড। একটা আমরা ডান্স গ্রুপে আছি, সেই মানুষটা আমায় লাইক করে বলে 2019 গিয়ে আমি একটা কোয়েট স্কুলে পড়া মেয়ে, একটা নিউ জেনারেশনের মেয়ে, আমি বিবিএ করছি, মানে আই এম লুকিং ফরওয়ার্ড টু মাই কেরিয়ার, রাইট? আমি একটা ছেলে আমায় লাইক করে বলে আমি ডান্স গ্রুপ থেকে সরে যাবো, ডান্স গ্রুপ থেকে বেরিয়ে আসবো, তার সাথে পুরো কন্ট্যাক্ট ছেড়ে দেবো। দিস ইজ নট ইন দ্য জেনারেশন উইচ উই আর লিভিং ইন, রাইট? উই ক্যান বি কোঅর্ডিয়াল উইথ, মানে আমারও এমন বন্ধুরা আছে যারা একে অপরের সাথে রিলেশনশিপে ছিল একটা পয়েন্ট অফ টাইমে, বাট দে আর স্টিল গুড ফ্রেন্ডস। সো ইট ক্যান বি দ্যাট। অ্যান্ড একটা ট্রাবলসাম ফেস চলছিল আমার, বাট আমার পুরো গ্রুপ যে আমার ক্লাসমেটরা ছিল, দিস সাপোর্টেড মি থ্রু অ্যান্ড থ্রু। আর আরেকটা কথা আই শুড হ্যাভ মেনশন দিস, আমি যে পাস্টের কথা বলছি, প্রবলেমস রাইজড মোর বিকজ সেও ওয়াজ আ স্টুডেন্ট অফ দ্যাট টেকনো অফ দ্যাট কলেজ। তার ডিপার্টমেন্ট ছিল ইঞ্জিনিয়ারিং, নট কামিং ইন টু দ্য পয়েন্ট কি ডিপার্টমেন্ট ছিল, বাট তার ডিপার্টমেন্ট ছিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আমি যখন জয়েন করি সে ছিল সেকেন্ড ইয়ারে। সো প্রবলেম ছিল আমার পাস্টের কারণে। ফ্রেশার্সও একটা বড় মিসঅ্যাপ হয়, মানে আমার লাইফের ফার্স্ট ফ্রেশার্স, টেকনোর ফ্রেশার্স আমি এনজয় করতে পারিনি, জল মাথার উপর দিয়ে যাচ্ছিল। অ্যান্ড আমি আগে ক্লিয়ার করে দিই আমার ততদিনে ব্রেকআপ হয়ে গেছে, বাট ব্রেকআপ হয়ে গেছে বলে আমি ওকে ক্লিয়ার করে দিয়েছি আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন আ রিলেশনশিপ উইথ ইউ। কিন্তু আমরা ছিলামও না, মানে যেটা রোড ছিল, যেটার জন্য এই যা কিছু হচ্ছিল আমরা ছিলামও না। আমি তখনও চেষ্টা করে যাচ্ছিলাম আমার পুরনো গল্প ঠিক করা। ফ্রেশার্স এর ওই ইনসিডেন্টের পরে আমরা দেবের পার্সোনালি কথা শুরু হয়। আমরা তার আগে কখনো একে অপরকে ফোন করে কথা বলি। আমাদের কথা হচ্ছে আমাকে মৌমিতা কল করতো, আমি আর মৌমিতা কলে থাকতাম, মৌমিতাকে বা আমাকে সুরেশ কল করতো, দেন সুরেশ ওকে কনফারেন্স নিত, তারপর আদিত্য বিক্রম মহতা থাকতো। আমরা একটা কনফারেন্স কলে সবাই মিলে গল্প করতাম, কখনো উপাসনা থাকতো। আস্তে আস্তে আমরা সবাই ডান্স গ্রুপে যখন প্র্যাকটিসেও যেতাম কথা বলতাম, ডিএল এ সবাই দেখা করতাম, গল্প গুজব করতাম। হ্যাঁ নো ডাউট, মানে আমরা যা মজা করেছি। আমি 3 বছরে আমার অ্যাটেন্ডেন্স হচ্ছে 0। আমি কলেজে নাচতে যেতাম, কলেজ থেকে বাড়ি আসতাম, আর আমাদের একটা জায়গা ছিল সেটা হচ্ছে ডিএল ব্লক। ওরাও ঢুকে ওই ডিএল ব্লকেই সব এসে বসে। তো যাই হোক, তারপরে আমাদের দুজনের একটা কিছু আমরা কানেকশন বা একটা যে আচ্ছা ফাইন, এই মানুষটা তো অ্যাটলিস্ট আমাকে বোঝার চেষ্টা করেছে। মহালয় থেকে বুঝতে পারি, মহালয় তো আমরা এরকম 5 জন কনফারেন্সে ছিলাম, বাট সবাই ঘুমিয়ে পড়ে। ও ছিল আমার সাথে ভোর 7টা অব্দি, আমরা সকাল 7টা, তো ভোরই তো আমরা দুজন কোনো কথা কিন্তু বলিনি যখন থেকে সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়লো। আমরা জাস্ট ছিলাম কলে, কারণ মহালয়াটা ওখানে আমি চালাকি করেছিলাম, সবার কল কেটে ওকে আবার ফের কল করেছিলাম, কারণ আই গেস কনফারেন্স কল 1.5 ঘন্টা বা কিছু পরে একটা মহালয়াটা ইউজড টু বি আ ভেরি স্পেশাল ডে ফর মি, স্টিল ইজ আ ভেরি স্পেশাল ডে ফর মি। বাট এখন আর জায়গা হয় না, এখন জাগা হয় না কি, এখন জেগে থাকতে চাইলেও ঘুমিয়ে পড়ি, এরকম একটা ব্যাপার। তো তখন জেগেছিলাম। ওই দিন থেকে আমাদের দুজনের মধ্যে আস্তে আস্তে দ্য বন্ডিং গট টু বি স্ট্রঙ্গার। তারপরে চলে দেন একটা ফেস্ট ছিল, আশুতোষের ফেস্ট। আমি পারফর্ম করিনি, ওরা সবাই পারফর্ম করেছিল, বাট ও করেনি, মানে জুনিয়ররা করেছিল, আমাদের ব্যাচমেটরা করেছিল, বাট আই ওয়েন্ট দেয়ার টু সাপোর্ট দেম। সো আমি গেছিলাম। এন্ড ওই ফেস্টটা থেকে যখন আমরা ফিরছি, ক্যাবে আমরা 4 জন ছিলাম, আমি, সুরেশ, মৌমিতা, ও জানি না শ্যামবাজারের কাছাকাছি বা ফুলবাগান কিছু একটা হবে, সেখানে হঠাৎ করে ফুলবাগানের আমাদের স্টুডিও ছিল, তো ফুলবাগানের কাছাকাছি তো সুরেশ আর মৌমিতা ক্যাব থেকে নেমে যায়। তো আমরা দুজন ছিলাম, আমাকে ও সোদপুর অব্দি ছেড়ে দিয়ে যাবে। তো ঠিক আছে, আর অনেকটা লেট হয়ে গেছিল বলে ও ছেড়ে দিয়ে যাবে, নাহলে আমি একাই চলে আসতাম, আর আমি ক্যাবে আসতাম তখন, কারণ আমার অতটা ট্রেনের রুটটা জানা ছিল না, চেনাশোনা কেউ ছিল না। সেদিন ক্যাবে ফর দ্য ফার্স্ট টাইম বিং ও আমাকে বলে যে আই লাভ ইউ, হি প্রপোজড মি। এবার ও আই লাভ ইউ বলার পরে আমার একটাই রিপ্লাই ছিল যে আই লাভ ইউ ইজ আ হিউজ রেসপন্সিবিলিটি। ওয়ার্ডটা ছোট 3টে শব্দে, বাট ইজ আ হিউজ রেসপন্সিবিলিটি। যেদিন রেসপন্সিবিলিটিটা নেওয়ার জন্য রেডি থাকবে, দেন সে আই লাভ ইউ। দেখো ভাই, ডায়লগ তো দিয়েছে, আমাকেও ডায়লগ ব্যাক করতে হবে।
তো আমি কি বলেছিলাম? কিচ্ছু বলেনি ও। আমি বলেছিলাম যে যদি না, সেইটা পরে। ও কিচ্ছু সেদিন বলেনি, ও আমাকে ড্রপ করে দিয়ে চলে যায়। আস্তে আস্তে বন্ডিং স্ট্রং হয়, আমরা রোজ ঘোরা, রোজ দেখা। কিন্তু কলেজে ছিলাম, ঘোরা একই মানে, ডিপার্টমেন্টে আবার ছিলাম। বলছি, ঘোরা মানে আমরা দুজন রিলেশনশিপের 8 মাস পরে গিয়ে দুজনে পার্সোনালি ডেটে গেছি। ঘোরা মানে আমরা গ্যাং মিলে বসতাম ওই 6000 সিরিজে, নালে ডিএলএ বসে। আমরা একটা গ্রুপের মধ্যে ছিলাম, আর আমরা ওটাই সবাই ভালোবাসতাম। ডান্স গ্রুপে ছিল, আর সবার সাথে আড্ডা মারাটা একটা And হ্যাবিট হয়ে সত্যি গেছে। বলতে গেলে আমি যতটা না চেয়েছিলাম রিলেশন, আমি তো চাইনি রিলেশনশিপে আসতে, বাট ওইখানে প্রেজেন্ট সবাই চেয়েছিল যে আমাদের মধ্যে কিছু তো একটা হোক। এই প্রপোজাল কাহিনীটা ঘটে হচ্ছে পুজোর আগে। পুজো টুজো যাওয়ার পরে ও আমাকে ছাড়তে এসেছিল। তখন আমাদের সোদপুরে যারা থাকো বা আশেপাশে থাকো তারা জানবে, মার্লিন ম্যাক্সিমাস তখন হয়নি, হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। ম্যাক্সিমাসের সামনে দাঁড়িয়ে আমাকে বলেছিল যে দেখ, আই লাভ ইউ ইজ আ রেসপন্সিবিলিটি, সেটা তো বুঝলাম, কিন্তু যদি আমার সাথে তোকে রিলেশনশিপে আসতে হয় দেন বুঝে শুনে আসবি। হ্যাঁ, কারণ বিয়ের ব্যাপারটা, বিয়ে যদি করতে পারিস তবে ভেবে হ্যাঁ একদম, মানে আমি ডে 1 থেকেই ক্লিয়ার করেছিলাম। তো এই করে করে সময় কাটতে থাকে। সময় কাটার পরে ফেব্রুয়ারি মাস 2020, আফওয়া তখনও শেষ হচ্ছে না, প্রবলেমস আমার পাস্ট থেকে তখনও আসা বন্ধ হচ্ছে না। দেন ডিএলএ বসে 24th ফেব আমি ওকে বলি, অনেক রিউমার্স শুনে নিয়েছি, অনেক স্পেকুলেশন শুনে নিয়েছি, রিলেশনশিপে না গিয়েও না থেকেও রিলেশনশিপের ট্যাগ নিতে হয়েছে। এবার লেটস মেক ইট হ্যাপেন। হ্যাঁ, মানে যদি না, মানে না করে যদি শুনতে হয় তো করে শুনবো। সো আমার ছিল, ডিসিশনটা আমার ছিল যে লেটস মেক ইট হ্যাপেন আর রিলেশনশিপে যাবো। সো সেটা ওর তরফ থেকেই এসেছিল। তো আমরা ডিএলএ বসে তখন বলি যে হ্যাঁ হ্যাঁ উই আর, এন্ড আই ওয়াজ লাইক বলিং আউট মাই আইজ। সো আই ওয়াজ যে ঠিক আছে রিলেশনশিপে যাব। সে সময় দেবজ্যোতি আর দীপ ছিল আমাদের সাথে ডিএলএ। ও সবাইকে বাকিদের ফোন করে, তিয়াশা দি, উপাসনা, মানে ও বাবা সবাই বারাত নিয়ে চলে এসেছে, বিয়ের পার্টি। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা, এভরিবডি এনজয়েড আওয়ার লাভ। রিলেশনশিপে যাওয়ার পর লকডাউন কেম ইনটু আওয়ার লাইফ, এন্ড লকডাউন আসার পরে উই ওয়্যার আ লকডাউন কাপল। এন্ড অ্যাজ আই সেড 2020 ফেব্রুয়ারিতে আমরা ডেট করা শুরু করি। অক্টোবরে গিয়ে ফর দ্য ফার্স্ট টাইম বিং অষ্টমীর দিন আমি আর দেব একা কোথাও যাই, সেটা হচ্ছে আইটিসি তে আমরা যাই। আমাদের 8 মাস হয়েছিল সেদিন। হ্যাঁ, বাসন্তী দেবী হয়েছিল। আমাদের দুজনেরই মিউচুয়াল ডিসিশন ছিল যে আমরা আমাদের রিলেশনশিপটাকে সিক্রেট রাখিনি, বাট প্রাইভেট রেখেছিলাম। আমাদের পুরো ক্লোজ যা গ্রুপ ছিল জানতো, ফ্যামিলি জানতো, সোশ্যাল মিডিয়াতেও কিছু পোস্ট করতাম না। আমাদের দুজনের ফ্যামিলি জানতো ডে 1 থেকে। এন্ড ফ্যামিলি মানে নট এক্সটেন্ডেড ফ্যামিলি না, ফ্যামিলি মানে ফ্যামিলি। হ্যাঁ, আমার ডিসিশন ছিল যতদিন না আমার 1 বছর হবে আমি এই রিলেশনশিপ পাবলিক করবো না। আমাদের প্রাইভেট রিলেশনশিপ থাকবে, বাট নট আ সিক্রেট রিলেশনশিপ। সবাই জানতো, হোল টেকনো জানতো, শুধু আমরা যাদেরকে চাইনি ফার্স্ট ইয়ার, তারা, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার, তারা ছাড়া সবাই জানতো। তো তারপরে আস্তে আস্তে রিলেশনশিপ। এবার রিলেশনশিপ তো চলেইছে যেরকম কলেজে আমার জন্য পপুলার হয়ে গেছিল। আই ওয়াজ পপুলার, ওকে, কারণ আই ওয়াজ প্রিটি, আই অ্যাম প্রিটি, সো আই ওয়াজ পপুলার এনিওয়ে। আমরা রিলেশনশিপে যাওয়ার পরে 2020-তে লকডাউন চলছিল আমার বার্থডে সময়, মেতে ও যায় আমাদের বাড়িতে, আরো বন্ধু বান্ধব যায়, সুরেশ, দেবজ্যোতি, সবাই ছিল। আমরা ফার্স্টে সবাই মিলে গেছিলাম স্নেহার বার্থডে সেলিব্রেট করতে, মে মাসে ওর বার্থডে, তারপরে এসেছিল আমার বাড়িতে। তো তখন আমার মা জানতো যে এরকম এরকম ব্যাপার, রিলেশনশিপে আমরা আছি। বাবাইও হালকা হালকা জানতো। ওর বাড়িতে আমরা রিলেশনশিপে যাওয়ার আগের থেকে জানতো, কারণ ওর মা আন্টি, হ্যাঁ আমি তো হয়তো ছোট বলে রাখি, আন্টি পাস আউট করে হচ্ছে 2020 মার্চে। তো আন্টি আমাকে দেখে গেছিল, কারণ যখন আন্টি অসুস্থ ডিসেম্বর মাসে আমাকে দেখেছিল। আন্টি ওকে বলেছিল যে তুই যাকে পছন্দ করিস যদি কেউ থাকে লাইফে, দেন মেক হার মিট উইথ মি। সো ও বলেছিল আমাকে যে দেখ, মা তো বলেছে যে আমি যাকে পছন্দ করি, জানতে তো চাইনি বা বলেনি যে সেও আমাকে পছন্দ করবে, সো ক্যান ইউ লাইক গো অ্যালং উইথ মি। ওর মার সাথে আমি ফার্স্ট টাইম দেখা করি অ্যাপোলোতে, এন্ড হার মাদার্স কন্ডিশন ওয়াজ নট দ্যাট গ্রেট। তো আই অলসো সামহাউ যে হিউম্যানিটি গ্রাউন্ডে তখন ভেবেছিলাম ঠিক আছে ফাইন, একটা অসুস্থ মানুষ যদি একটু পয়েন্ট অফ স্যাটিসফ্যাকশন, খুশিও পায়, তো আমার তাতে তো কোনো কিছু অসুবিধা হচ্ছে না। সো ডিসেম্বর 2019-এ আমি ওর মার সাথে গিয়ে দেখা করি, এন্ড শি সেড মি যে আচ্ছা তুমি ওর ফ্রেন্ড, তুমি ওকে কোম্পানি দিও, এইটুকুই বলেছিল। তারপরেও আরেকবার আন্টির সাথে দেখা হয়, আন্টি ডায়ালিসিস করতে যাচ্ছে অ্যাপোলোতে। আমার আন্টির সাথে দেখাই হচ্ছে অ্যাপোলোতেই। সো ওর ফ্যামিলিতে তো সেই সময় থেকে জানতো, আঙ্কেলও দেখেছিল যে একটা মেয়ে এসেছে। তারপর আমাদের ফ্যামিলিকে ওরকম ভাবে কিছু কনভিন্স করতে হয়নি, আমার বাড়িতেও জানতো, ওর বাড়িতেও জানতো, দুজনের ফ্যামিলি খুব মিউচুয়ালি ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেয়। ফার্স্ট টাইম ওর এক্সটেন্ডেড ফ্যামিলির সামনে আমি আসি হচ্ছে 2022 এর গণেশ পুজো। ফার্স্ট টাইম আমি ওর এক্সটেন্ডেড ফ্যামিলির সামনে আসি। হসপিটালে তো ছিলই, মানে হসপিটালে ওর মাসিদের সাথে আমার বেশি ইন্টারাকশন হয়।
বাট 2022 তে সবার সাথে, বাবার ফ্যামিলি, মায়ের ফ্যামিলি, সবার সাথে ইন্টারাকশন হয়। 2022 তে ওরা আমাদের বাড়িতে যায়, ওর ফুল ফ্যামিলি আমাদের বাড়িতে যায় 2022 এর নভেম্বর। তারপরে 2023 এর মেতে আমার বাড়ির লোক, এক্সটেন্ডেড ফ্যামিলি সবাই আসে ওর বাড়িতে। We had a talk, তারপরে we started planning everything for our engagement, this and that. So আমাদের day 1 থেকে এইভাবেই চলছে। হ্যাঁ, রাইট। এখনো গল্প অনেক বাকি লেখা। সো এইভাবেই চলে। and আমরা ডে 1 থেকে, আমি ভীষণ অ্যাম্বিশিয়াস, আমি জানি আমি লাইফে কি করতে চাই কি না চাই। এমন নয় যে আমি সবসময় গো উইথ দ্য ফ্লো, আমার 10 বছর আগের প্ল্যান সবসময় 10 বছর আগে রেডি থাকে। সো ডে 1 থেকে আমি ওকে সবসময় বলেছিলাম যে ইউ হ্যাভ টু বি ফোকাসড অন ইউর লাইফ, ফোকাসড অন ইউর ক্যারিয়ার। কিছু করতে হবে দুজনকে টু মেক আওয়ার ড্রিমস টার্ন ইনটু রিয়ালিটি। সবার একটা লাইফ আছে, সবার একটা স্বপ্ন আর আছে। সবার একটা স্বপ্ন আছে, ঠিক আছে? সেই স্বপ্ন যদি তুমি অ্যাচিভ করতে চাও তো তোমাকে অবশ্যই নিজেকে আলাদা হয়ে কিছু করাটা দরকার। আমি খুব স্ট্রিক্ট, খুব রাফ, খুব স্ট্রেট ফরওয়ার্ড, সোজা কথা সোজা ভাবে আমি ওকে ডিরেক্ট টাইমলাইন দিই। এই দিনের মধ্যে যদি তুমি কিছু না করতে পারো, যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো, কিছু বিজনেস, ফ্যামিলি বিজনেস জয়েন করলে যদি না করো, আমি আমার বাড়িতে বলে দেবো যে আমি অন্য সবথেকে ছেড়ে বড় দিচ্ছি। কথা, আমাদের রিলেশন কেন টিকেছে সেটা আগে জানতে হবে, কারণ আমি হচ্ছি কিন্তু আমি করেছি বলেই ও আজকে জীবনে কিছু করতে পেরেছে। আই এগ্রি। আমি যদি ঢিলা থাকতাম আর 5টা গার্লফ্রেন্ডের মধ্যে চলো ঘুরেই যাই তাহলে হতো না। আমরা ঘুরেওছি। বলে একটা সাকসেসফুল ম্যানের পেছনে একটা ওয়াইফের হাত থাকে, বাট আমি যখন কিছু আলাদা করি তখন না আমার ও ওয়াইফ ছিল, না ও, হ্যাঁ গার্লফ্রেন্ড অবশ্যই ছিল, তখন ও আমাকে বলেছিল। তো সেই জায়গা থেকে আমরা একটা ওয়ে খুঁজে নিয়েছি। আর ইন ফিউচার আমাদের আরো প্ল্যানিংস আছে, তোমরা সবাই আস্তে আস্তে সেটা জানতে পারবে, যেটা এখন ডিসক্লোজ করা যাবে না। অফকোর্স। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই ছিল আমাদের শর্ট এন্ড ক্রিস্প লাভ স্টোরি। আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড। আমি জানি না কতটা বড় হয়েছে ব্লগটা, বাট তোমরা চেয়েছিলে, এবার বড় হলেও ইউ হ্যাভ টু এনজয় ইট এনিওয়ে। সো দেখে কমেন্ট করা চাই যে কিরম লাগলো স্টোরিটা। মানে ডু ইউ অলসো থিংক যে উই আর ডেস্টাইন্ড টু বি টুগেদার, মানে ইট ওয়াজ মেন্ট টু বি, ডেস্টিনি ব্রট আস টুগেদার, নাকি আমি জানি না ও কি অ্যাকশনস? মনে করে, আমি এখনো মনে করি সেই দিন যদি সেটা না হতো তাহলে এইভাবে দুজন পাশাপাশি বসে ক্যামেরার সামনে এই কথাগুলো আমরা বলতাম না। সো আজকের ভিডিওটা, লাভ স্টোরি ভিডিওটা এই অবধি। অ্যাজ আই অলওয়েজ সে, লাইফ ইজ লাইক আ লং ড্রাইভ। এখানে অনেকে আসবে, অনেকে যাবে, অনেকে মাঝখানে নেমে যাবে, অনেক আপস এন্ড ডাউনস আসবে, বাট ইউ হ্যাভ টু চুজ দ্যাট ওয়ান পার্সন যে তোমার ফ্রন্ট সিটে বসে তোমাকে এন্টারটেইন করবে থ্রু আউট দ্য জার্নি। সো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ব্লগের সাথে। টিল দেন, লাভ ইউ এন্ড বাই বাই এন্ড স্টে কানেক্টেড লাইক দিস। চলো সে বাই বাই। বাই।